স্বাগতম রিমি স্টোরিলাইনে শুরু করছি প্রিয় প্রণয়িনী। লিখেছেন জান্নাত নুসরাত। পর্ব 2। মেহেরুন্নেসা মাছি তাড়ানোর মতো নাসির সাহেবের কথা উড়িয়ে দিলেন। ভেঙচি কেটে বললেন, আমি কানে শুনবার পারি না, তাই তো এই ইংটন দিয়েছি। তোমারে বেশি কথা কইবার লাগব না। এই ইংটনের সমস্যা হইলে তুমি কানে তালা লাগাইয়া লও। নাসির সাহেব কথা বাড়ালেন না। প্লেট থেকে ডিম ভাজিকে ছুরি দিয়ে কেটে 3 পিস করলেন। 1 পিস ইসরাতের প্লেটে, 1 পিস নুসরাতের প্লেটে দিয়ে দিলেন। মেহেরুন্নেসা মোবাইলে আবার কল আসলো। তিনি ফোন ধরে মোবাইল টেবিলের ওপর পানির গ্লাসের সাথে রাখলেন ভর দিয়ে। ওপাশ থেকে হেলাল সাহেব বললেন, আসসালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম সালাম। আম্মা ভালো আছেন? মেহেরুন্নেসা খাবার খাওয়া রেখে বললেন, বাবা তুমি কিলান আসো? যেরকম দেখছেন। হেলাল সাহেবের পাশ থেকে কেউ ফিসফিস করে বলল, পাপা বলে দাও না। মেহেরুন্নেসা কপালে ভাঁজ ফেলে বললেন, কি কইবা হেলাল? হেলাল সাহেব ধমক দিলেন কাউকে। তারপর ভিডিওর দিকে তাকিয়ে বলেন, আম্মা একটা কথা বলার ছিল। এত হিয়েলি না কইরা আসল কথা কও আব্বা। ওপাশের ছেলেটাও হয়তো বিরক্ত হলো। হেলাল সাহেবের হাত থেকে মোবাইল টেনে নিল নিজের কাছে। বড় গলায় সালাম দিল। মেহেরুন্নেসা সালামের উত্তর দিলেন। জিজ্ঞেস করলেন, কি হইছে আরশ? আরশ নাম শুনতেই নুসরাতের কপালে গাঢ় ভাঁজ পড়ল। ইসরাতের দিকে আর চোখে তাকাতেই দেখল ইসরাতও তার দিকে তাকিয়ে আছে। ইশারায় দু বোন কিছু কথা বলে নিয়ে নিজ নিজ খাবার খেতে ব্যস্ত হলো। আরশ গম্ভীর গলায় ফোনের ওপাশ থেকে বলল, দাদি 2 দিন পর পাপা দেশে আসছে। এটা বলতে গিয়ে পাপা বারবার থেমে যাচ্ছে। আপনাদের সবাইকে না জানিয়ে আসতে চাইছিলেন, তাই আমি জোর করে পাপাকে দিয়ে কল দিয়ে জানিয়ে দিলাম। নুসরাতের কপালে ভাঁজ শীতল হলো। হেলাল সাহেব দেশে আসার কথা শুনে নুসরাতের মেরুদণ্ড দিয়ে বয়ে গেল আলাদা ধরনের শিরশিরানি বাতাস। হাতের রুম ধীরে ধীরে খাড়া হয়ে গেল। নুসরাত অবাক চোখে তাকিয়ে নিজের হাতের পায়ে অস্বাভাবিক কম্পন দেখল। ততক্ষণে খাবার টেবিলের এক প্রকার হইচই লেগে গেছে। সবাই খাবার খাওয়া থামিয়ে একের পর এক প্রশ্ন করে চলছে। মেহেরুন্নেসার চোখ অশ্রুসিক্ত। সাদা শাড়ির কোণ দিয়ে চোখের জল মুছলেন। আরে দাদি কাঁদছো কেন? এই জন্য পাপা তোমাকে জানাতে চায়নি। আরশের নিরেট গলার স্বর। মেহেরুন্নেসা চোখ মুছে নিয়ে হাসলেন। জিজ্ঞেস করলেন, তোরা আইবি? উচ্ছ্বাস গলা নিয়ে আরেকটা ছেলে বলে উঠল, আসলে কি আমাদের বিয়ে দিবে? মেহেরুন্নেসা উচ্চ শব্দে হাসলেন। হেলাল সাহেব চোখ পাকালেন ছেলেটার দিকে। আচ্ছা দিমনের সুন্দর দেখে একটা মাইয়ার সাথে তোর আর জাইনের বিয়া, তোরা আসবি? আমি আর ভাইয়া এখনো শিওর না। আরশের শিওর না শুনে ঝিমিয়ে পড়া নুসরাত শয়তানে হাসি দিল। উৎফুল্ল হয়ে নাস্তা করতে লাগলো। হেলাল সাহেব বললেন, আম্মা নাস্তা করছো? ওই তোদের ওইখানে কয়টা বাজে? এই তো 5টার আশেপাশে। নামাজ পড়েছো তুমি? মেহেরুন্নেসা মাথা নাড়ালেন। হেলাল সাহেব জিজ্ঞেস করলেন, বাড়ির সবাই এখানে আছে? দাঁড়া দেখাই। মেহেরুন্নেসা ব্যাক ক্যামেরা করতেই নুসরাত প্লেট নিয়ে উঠে দাঁড়ালো। পেছন পেছন ইসরাতও উঠে দাঁড়ালো। দুজন প্লেট নিয়ে অগ্রসর হলো কিচেনের দিকে। মেহেরুন্নেসা পিছু ডাকলেন, এই ছেমরি কই যাও? তোমাকে আব্বার সাথে কথা কও। দুজনে একজনও পিছু ফিরে তাকালো না। তাদের বয়েই গেছে ওনার সাথে কথা বলবে। নাসির সাহেব নুসরাতকে ডাকলেন, নুসরাত। নেই, উত্তর নেই। আরশ কপালে ভাঁজ ফেলে তাকিয়ে রইল। চোখ ছোট ছোট করে নুসরাতের পরনের কাপড় সকলের আগে নোটিস করল। দাঁত দিয়ে ঠোঁট কামড়ে চেয়ে রইল যে দিকে দিয়ে 2 বোন গিয়েছে ওই দিকে। সৈয়দ বাড়িতে আজ আলোড়িত হয়ে আছে এক প্রকার খুশির ঝুমে। বাড়ির 3 কর্ত্রীরা ছড়িয়ে ছিটিয়ে কাজ করছে। একজন রুম পরিষ্কার করছেন, তো অন্যজন কিচেন সামাল দিচ্ছেন, তো আরেকজন আসবাবপত্র বের করে ড্রাইং টেবিলে সুন্দর করে সাজাচ্ছেন।
মেহেরুন্নেছা পান চিবোতে চিবোতে সব কিছুর তদারকি করছেন, বউদের দেখিয়ে দিচ্ছেন কিভাবে কি করতে হবে। বাহির মহিলারা কাজ করতে থাকলেও এই বাড়ির 4 মেয়ে এটে আছে নিজেদের রুমে। 4 জনের একজনও নিজেদের রুম থেকে বের হয়ে এসে সাহায্যের হাত বাড়িয়ে দিল না মা চাচিদের। বাড়ির 3 কর্ত্রী সব কাজ নিজেরা সামাল দেওয়ার চেষ্টা করছেন। অনেকক্ষণ পর নাজমিন বেগম কিচেন থেকে ঝিমানো পায়ে বেরিয়ে এসে বসলেন ধপ করে সোফার ওপর। মৃদু কণ্ঠে ঝর্ণা বেগমকে ডেকে উঠলেন, সেজো, যা তো গিয়ে দেখে আয় মেয়েগুলো কি করছে, আর গোসল না করলে বল তাড়াতাড়ি গোসল করার জন্য। তোদের ভাই একটু আগে ফোন দিয়ে বলল লন্ডনের ফ্লাইট কিছুক্ষণ আগে ল্যান্ড হয়েছে। ঝর্ণা বেগম হাত ওড়নায় মুছতে মুছতে বের হয়ে আসলেন স্টোররুম থেকে। ডাইনিং রুমে দাঁড়িয়ে শব্দ করে শ্বাস ফেলে দ্রুত পায়ে এগিয়ে গেলেন উপরের তলার দিকে। রুমের বাহিরে দাঁড়াতেই কানে আসলো 2 বোনের ফিসফিসানি কণ্ঠে কথা বলার শব্দ। সেদিকে কান না দিয়ে ঠক ঠক করে শব্দ করলেন দরজার ওপর। ভিতর থেকে ইসরাতের গলা ভেসে আসলো, ভেতরে আসো। পারমিশন আসতেই ছটপট ভেজানো দরজা ঠেলে ভিতরে প্রবেশ করলেন ঝর্ণা বেগম। ইসরাত আর নুসরাত তার দিকে তাকিয়েছিল। ঝর্ণা বেগম ভেতরে প্রবেশ করতেই চোখাচোখি হলো তার সাথে 2 বোনের। ওদের দিকে তাকিয়ে মুচকি হাসলেন ঝর্ণা বেগম। ঠোঁট ভিজিয়ে নিয়ে জিজ্ঞেস করলেন, কি করছো দুজন? ইসরাত পিছনের দিকে সরে বসতে বসতে বলে, এই তো ছোট ফুপির বিয়ের ভিডিও দেখছি। ঝর্ণা বেগম বিছানায় বসে ওড়নার সাহায্যে কপালের ঘাম মুছলেন। হালকা হেসে জিজ্ঞেস করলেন, এই সময় দেখছো কেন? নুসরাত বিছানায় শুয়ে পা নাড়াতে নাড়াতে জিজ্ঞেস করলো, বিয়ের ভিডিও দেখতে হলে কি সময় দেখে দেখতে হয়? ঝর্ণা বেগম কপাল কুঁচকালেন। নুসরাতের দিকে কুঁচকানো কপাল নিয়ে চেয়ে আওড়ালেন, তুমি এরকম কেন? একটা প্রশ্ন করলে ঘুরিয়ে আরেকটা প্রশ্ন ফিরিয়ে দাও। নুসরাত মাথা নিচে 2 হাত রেখে আরাম করে শুয়ে আওড়ায়, কারণ আমি এরকম, তাই আমি এরকম। ইসরাত ল্যাপটপের দিকে ইশারা করে ঝর্ণা বেগমকে ছোট 3টি বাচ্চাকে দেখিয়ে জিজ্ঞেস করে, এই ছেলেটা কে? কোন ছেলে? ওই যে ফুপির ডান পাশে যে দাঁড়িয়ে আছে। ও ও তো আরশ, তোমাদের বড় বাবার ছেলে। ওকে চিনতে পারছো না? বিরক্ত নিয়ে ইসরাত বলল, চিনতে পারবো কিভাবে? কথা হলে তো চিনতে পারবো। লাস্ট 12 বছর আগে দেখা হয়েছে, কথা মেবি হয়েছে লাস্ট 12 বছর আগে। চেহারার নকশা কেমন ছিল তাও ভুলে গেছি। নুসরাত হে হে করে হাসতে হাসতে আওড়ায়। ভেচকানো মার্কা মানচিত্রের মতো চেহারা ছিল। ঝর্ণা বেগম মৃদু হাসলেন নুসরাতের কথায়, সতর্ক করে বললেন, মেজো আপার কানে গেলে নুসরাত তোমার পিঠে 2 ঘা পড়বে, মনে রেখো। ইয়া আল্লাহ, দেখ, তোমাদের গোসল করার জন্য বলতে এসে গল্প করতে বসে গিয়েছি। যাও যাও, গোসল করতে যাও, মেজো আপা পরে আমাকে বকবে। ঝর্ণা বেগমকে পিছন থেকে ডেকে উঠল নুসরাত, বৌমা। ঝর্ণা বেগম মাথা ঘুরিয়ে ধীরে কণ্ঠে বলেন, নুসরাত জিজ্ঞেস করল, কয়টার ফ্লাইটে আসবে দ্য গ্রেট সৈয়দ হালাল সাহেব অ্যান্ড হিজ সন? ঝর্ণা বেগম বললেন, ওদের লন্ডনের ফ্লাইট 10 মিনিট আগেই এসে পৌঁছেছে, মেজো ভাই কল করে বললেন। নুসরাত ঘড়ির দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, এখন কয়টা বাজছে বৌমা? ঝর্ণা বেগম বিরক্তি নিয়ে বললেন, ঘড়ির দিকে তাকিয়ে থেকে জিজ্ঞেস করছো কয়টা বাজে? তোমাকে নিয়ে আর পারা যায় না। নুসরাত নাক মুখ কুঁচকে বলল, বলো না কয়টা বাজছে, এত কথা বলো না তো। তুমি তো জানোই আমি বেশি কথা বলা পছন্দ করি না। ঝর্ণা বেগম ভেঙচি কাটলেন নুসরাতকে। ঝটপট রুমের বাইরে বের হতে হতে গলার আওয়াজ বাড়িয়ে বললেন। ঝর্ণা বেগম বের হওয়ার আগে ইসরাতের আবারও পিছু থেকে জিজ্ঞেস করলো, লন্ডনের ফ্লাইটে ওরা আসবে কেন? ঝর্ণা বেগম মাথা হাত রেখে ঈশ্বর চোখ কুঁচকে বললেন, আরে বোকা মেয়ে, ফ্রান্স থেকে আসলে সোজা ঢাকায় আসতে হবে। ফ্রান্সের ফ্লাইটে সিলেটে এখনো করা হয়নি, কিন্তু ট্রানজিট ফ্লাইটের মাধ্যমে আসা যায়। তাই ওরা ফ্রান্স থেকে 2 ঘন্টা জার্নি করে লন্ডনে আসবে, এরপর সরাসরি সিলেটে আসছে। বুঝেছ? এবার আমি যাই। ইসরাত আবার বলল,
1 মিনিট, ওরা চাইলে তো সোজা ঢাকা চলে আসতে পারতো, তাহলে এত পেঁচে আসার মানে কি? ঝর্ণা বেগম নিচু স্বরে বললেন, ওসব তোমাদের বড় বাবার কারসাজি, নির্মমানের একটা উদাহরণ। এরপরে কি কি হয় শুধু দেখ। আর কিছুক্ষণ পর তো এখানে এসে পড়বেন, তখন দেখে নিও। ঝর্ণা বেগম কথা শেষ করে বের হয়ে যাওয়ার পর নুসরাত ইসরাতকে ধাক্কা দিল গোসলে যাওয়ার জন্য। ইসরাত নুসরাতকে ধাক্কা দিল নুসরাতকে। একজন আরেকজনকে ধাক্কা দিতে থাকলো গোসলে যাওয়ার জন্য। কিছুক্ষণ পর হার মেনে গোসল করতে চলে গেল ইসরাত। বিছানার মধ্যে অলস ভঙ্গিতে পড়ে রইল নুসরাত। বোঝা গেল গোসল করার কোনো তাড়া নেই তার। রুম থেকে চিৎকার করে ইসরাতের উদ্দেশ্যে বলল, 1 ঘন্টা হওয়ার আগে গোসল থেকে বের হবি না, বের হলে তোকে বারান্দায় ঝুলিয়ে রাখবো রেলিংয়ের সাথে। দোতলা থেকে হেলে দুলে সিঁড়ি বেয়ে নুসরাতের ড্রয়িং রুমে আসলো। মেহেরুন্নেসাকে পান বানাতে দেখে এগিয়ে গেল তার দিকে। তারপরে কোনো আগাম বার্তা ছাড়া ধূপ করে মেহেরুন্নেসার নিকট গিয়ে গায়ে গা লাগিয়ে বসে গেল। মেহেরুন্নেসা কিঞ্চিত বিরক্ত হলেন নুসরাতের এরকম করে বসা ঘষাঘষি দেখে। তাই বিরক্তি নিয়ে বললেন, এই তুই আমার লগে লাইগা হইছুত কেন? নুসরাত হাসল। মেহেরুন্নেসা আরও একটু ঘা ঘষে বসে কর্কশ কণ্ঠে বলল, আরে বুড়ি, এত তেজ দেখাও কেন? যেভাবে ছেদ করে উঠেছ মনে হচ্ছে আমাকে একটা বিয়ে দিয়ে রাখছো। এখন আমি জামের ঘরে রাইখা বৈশা তোমার সাথে ঘষাঘষি করতেছি। মেহেরুন্নেসা তেতানো মেজাজ নিয়ে তেরসা গলায় জিজ্ঞেস করলেন, তোরে বিয়া করবো কেডা? নুসরাত হা হা করে হাসল। দুহাত দুদিকে মেলে বলল, আমাকে বিয়ে করার জন্য কি লোক কম পড়েছে? একটু বাইরে তাকালে দেখতে পাবে আমার জন্য কত পোলা মঞ্জু হইয়া ঘুরতাছে। মেহেরুন্নেসা মুখ বাঁকিয়ে বললেন, আইসে তোর জন্য পোলা মানুষ দিবানা হইয়া ঘুরব? এই মঞ্জুই তোর জন্য দিবানা হইব না, আর কেউ হইব না, বুঝছস? উফ দাদা, এরকম করছো কেন? তাহলে কিরকম করবো? তোর সাথে বইলা দে আমারে। ভালোবেসে আদর করে কথা বলবে এরকম করবে না, শুধু চিরবির করে উঠো কেন? মনে হয় তোমার ওপরে কেউ মরিচ ছিটিয়ে দিয়েছে। মুখ কিছুটা বাঁকিয়ে মেহেরুন্নেসা বললেন, ওরে আমার নবাবজাদি, ওনার সাথে আদর করে কথা বলতে হবে। নুসরাত কিছুক্ষণ চুপ করে বসলো। তারপর আরও একটু মেহেরুন্নেসার দিকে এগিয়ে কানের কাছে ফিসফিস করে ডেকে উঠল, দাদা। মেহেরুন্নেসা নুসরাতকে ঠেলে সরিয়ে নিয়ে অহিরার সহিত বললেন, কি দাদা? আমি তোর দাদি, এই কথা কতবার মনে করিয়া দেওয়া লাগবো? নুসরাত মেহেরুন্নেসার কথায় কান্না দিয়ে বিরক্ত করার জন্য আবার ভেঙ্গিয়ে বলে উঠল, আচ্ছা মনে থাকবে দায়া দায়া। এভাবে বলে গান শুরু করলো। কিংকাল পর মুখ শক্ত করে নিয়ে সিরিয়াস হয়ে গেল। তারপর মেহেরুন্নেসাকে জিজ্ঞেস করলো, দাদা, আজ শুনলাম তোমার নাতিরা নাকি দেশে আসছে। মেহেরুন্নেসা নুসরাতের থেকে সরে বসতে বসতে বললেন, তো কি হয়েছে তোর? ঈর্ষা করছিস নাকি আমার নাতি গো? নুসরাত ভেঙচি কাটলো, মুখ বাঁকিয়ে বলল, আমি কেন ঈর্ষা করব তোমার নাতিদের? আমার মনে হয় খেয়ে দিয়ে কাজ নাই। এসব ঈর্ষা করা থেকে আরো বড় বড় কাজ আমার কাছে আছে। সামান্য ঈর্ষা করে আমি এই নুসরাত আমার টাইম ওয়েস্ট করি না। মেহেরুন্নেসা নুসরাতের কথা ফোরন কেটে বললেন, কাজ তো নাই তোর, সারাদিন নাচানাচি করিস, কোনো কাজ কাম তো করিস না। বিয়ের পর জামাইয়ের বাড়ি গিয়া কি করবি? যখন ধাক্কা দেয়া বাইর করে দিবে তখন বুঝবা আসল মজা। নুসরাত হাসতে হাসতে মেহেরুন্নেসার গলায় ঢলে পড়ল। হাসির তোরে মৃদুকণ্ঠে আওড়ায়, আরে বুড়ি, চিন্তা করো না, আমার কাছে একটা আইডিয়া আছে। আর কাজ কাম না করলেও জামাইয়ের বাড়ি থেকে বের করে দিতে পারবে না। ভুরু কুচকে জিজ্ঞেস করলেন মেহেরুন্নেসা, কিভাবে? তোমার ছোট নাতিকে বিয়ে করে নেব। কথাটি বলে হা হা করে হাসতে লাগলো নুসরাত। আবারও হাসতে হাসতে মেহেরুনের গায়ে ঢলে পড়ল। মেহেরুন্নেসা বিরক্ত হয়ে নুসরাতের ঠেলে দূরে সরিয়ে দিলেন। হাত উঁচু করে বললেন, গা ঘেঁষাঘেঁষি করবি না, আর একবার করলে খুব খারাপ হইব তোর সাথে। মেহেরুন্নেসার কথা পাত্তা দিল না নুসরাত, হেসে উড়িয়ে দিল মাছি তাড়ানোর ভঙ্গিতে। গোসল শেষ করে ইসরাত উপরের তলা থেকে নিচের তলা নামছিল। মেহেরুন্নেসা ইসরাতকে খেয়াল করে বললেন, আমার সোনা নাতিটা আসছে, ওর মতো হইতে পারিস না, সারাদিন শুধু হাহি করিস।
নুসরাত একবার বোনের দিকে তাকালো তো আরেকবার দাদির দিকে তাকালো। দাদির মুখ খুশি খুশি। নুসরাত তার কারণও জানে, এত হাসি কেন মেহেরুন্নেসার মুখে। মেহেরুন্নেসা হাত বাড়িয়ে ইসরাতকে টেনে এনে নিজের পাশে বসালেন। ইসরাতের দিকে ইশারা করে বললেন, ওর মতো কাপড় পরতে পারিস না, সারাদিন বেটা ছেলেদের মতো ঘোরাঘুরি করিস, তোরে বিচ্ছিরি দেখতে লাগে। নুসরাত বোনের কাপড়ের দিকে তাকালো। হালকা নীল রঙের থ্রি পিস পরিধান করেছে, সাথে ম্যাচিং ওড়না ও সেলোয়ার পরছে। প্রসাধীনেই ছোঁয়া নেই গোলাকৃতি সাদা মুখটা। ইসরাতের দিকে অদ্ভুত দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে হা হা করে হেসে উঠল। হাসার সাথে নিজের গায়ে দু একটা থাপ্পড়ও মারল। কাউচে থাপ্পড় মেরে মেরে জিজ্ঞেস করলো, তোকে দেখতে আসছে নাকি যে এত সুন্দর করে সেজেগুজে ঘুরছিস? আঙুল তুলে ইসরাতকে ভেঙে হা হা করে হাসতে লাগলো। মেহেরুন্নেসা হাতের তোলে নুসরাতের বাহুতে আঘাত করলেন। রাগী কণ্ঠে বললেন, এই তুই আমার নাতিডারে নিয়ে হাসছিস কে? চুপ, হাসি বন্ধ কর। হাতে মার খেয়ে মুখ বন্ধ করে নিল নুসরাত, কিন্তু হাসি থামালো না। হাত ধারা মুখ ঢেকে মুচকি মুচকি হাসতে লাগলো। এটা তার অভ্যাস। কেউ হাসতে মানা করলে বা সিরিয়াস মোমেন্টে তার হাসি ঠোঁটের নিচে আটকায় না, ঠুস করে বের হয়ে আসে দাঁতের ফাঁক গলে। তাই এবারও তাই হলো। মৃদু শব্দে হি হি করে হেসে উঠল। মেহেরুন্নেসা ভ্রু কুচকিত করে বললেন, দেখালো বেলে হাঁসটার অবস্থা, মার খাইয়াও হাসতেছে। নুসরাত ইসরাতের দিকে হাসি থামিয়ে তাকালো কিছুক্ষণ। দু বোন চোখাচোখি করে নিয়ে লো উপরে নিচে মাথা নাড়ালো। তারপর আকাশ বাতাস কাঁপিয়ে দুই বোন হা হা করে হাসতে লাগলো। মেহেরুন্নেসা মুখ ফুলিয়ে তাকিয়ে থাকলেন ইসরাতের দিকে। মিনমিন করে বললেন, তুইও? দুপুর 2টায় সৈয়দ বাড়িতে এক এক করে 3টা গাড়ি প্রবেশ করলো। পার্কিং এরিয়ায় গাড়ি পার্ক করার পর প্রথম গাড়ি থেকে নামলেন লুৎফর বেগম, ওনার 2 ছেলে মেয়ে। ছোট মেয়ে মোমো চৌধুরী আর মেজ ছেলে আশিক চৌধুরী। দ্বিতীয় গাড়ি থেকে নামলো লুৎফা বেগম, বড় মেয়ে সাজিদা চৌধুরী আর স্বামী শুভ মির্জা এবং ছেলে শুভ্র মির্জা। তৃতীয় গাড়ি থেকে নেমে আসলো মাহমুদা এবং ওনার স্বামী সারওয়ার। এই দম্পতির কোনো সন্তান নেই। সৈয়দ বাড়ির সবাই দরজার সামনে এগিয়ে গেলেন মেহমানদের এগিয়ে নিয়ে আসার জন্য। বাড়ির মেজকর্ত্রী নাজমিন বেগম, বাড়ির সেজকর্ত্রী ঝর্ণা বেগম এবং বাড়ির ছোট রোহিণী বেগম, সাথে ইসরাত, অনিকা, আহান, আরিশা। নাজমিন বেগম চোখ ঘোরালেন সবার দিকে, কাউকে খুঁজলেন মানুষের ভিড়ে, কিন্তু কাঙ্ক্ষিত ব্যক্তিকে হয়তো খুঁজে পেলেন না। তাই না খুঁজে পেয়ে মুখে অসন্তোষ ভাব নিয়ে উঠল নাজমিন বেগম। ইসরাতের কাছে এসে ফিসফিস করে জিজ্ঞেস করলেন, নবাবজাদি কই? ইসরাত মায়ের দিকে শান্ত চোখে তাকিয়ে নর্ম কণ্ঠে বলল, রুমে। ছোট্ট করে জবাব দিল, বাড়তি কোনো শব্দ বের করলো না। বাড়তি শব্দ বের করলে আরও একটা কথা বাড়বে, আর সে এখন বাড়তি কথা বলতে চাচ্ছে না। তাই তার জবাব টুকরো মাত্র। নাজমিন বেগম আদেশ দিলেন, যা ওকে ডেকে নিয়ে আয়। ইসরাত আবার ছোট শব্দে আচ্ছা বলে চলে গেল দোতলায়। নাজমিন বেগম অপেক্ষা করতে লাগলেন 2 মেয়ে, কিন্তু দুজনের একজনও নিচে আসলো না। নাজমিন বেগম বিড়বিড় করলেন, ওই বোকাটা মনে হয় নিজের সাথে বসিয়ে রেখে দিয়েছে, আসতে দিচ্ছে না। একে নিয়ে আমি কি করব? সকল বাসায় প্রবেশের পর কুশল বিনিময় করলেন। সবাইকে ড্রয়িং রুমে বসানো হলো। বাড়ির কর্ত্রীরা একে একে নাস্তা দিতে শুরু করলেন মেহমানদের। এর মধ্যে নাসির সাহেবের কল আসলো আবার। নাসির সাহেব বললেন, আমরা ইতিমধ্যে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি, 8 ঘন্টা লাগবে বাসায় পৌঁছাতে, বলে ফোন রেখে দিলেন। নাজমিন বেগম নিচতলা থেকে তাড়া দিলেন যে গোসল করে নিতে। অনিকা ড্রয়িং রুম থেকে নিজের রুমের দিকে চলে গেল রেডি হওয়ার জন্য। নাজমিন বেগম যাদের উদ্দেশ্যে বললেন, সেজো আমি একটু আসছি, তুই আর ছোট একটু পাশ সামলা। রোহিণী বেগম বললেন, আচ্ছা মেজো আপা তুমি যাও, আমরা সামলে নিচ্ছি। নাজমিন বেগম দোতলায় সবার প্রথমে বেডরুমে গেলেন।
গিয়ে খেয়াল করলেন ইসরাত মোবাইলে ফেসবুক স্ক্রল করছেন আর নুসরাত বিছানার নিচে দিয়ে মাথা দিয়ে বিছানার উপরের দিকে পা দিয়ে শুয়ে আছে আর কাকের মতো কাকা করে গান গাইছে। জানো তো, যদি নুসরাত রানী বাঁচবে কতদিন, বানাইতো 5 তলা বিল্ডিং করিয়া রঙিত। নাজমিন বেগম থমকে সরে নুসরাতের গানের মাঝখানে বলে উঠলেন, এই তুই এখনো গোসল করিসনি? এই যা গোসল করতে। হাত তুলে মারার জন্য এগিয়ে গেলেন বিছানার দিকে নাজমিন বেগম। আরে মা, যাচ্ছি বলে নুসরাত এক লাফে বিছানা থেকে নেমে বাথরুমের দরজা দিয়ে ভিতরে ঢুকে গেল। তারপর শক্ত হাতে শব্দ করে দরজা লাগিয়ে দিল নাজমিন বেগমের মুখের ওপর। ইসরাতের দিকে তাকিয়ে নাজমিন বেগম বললেন, কাপড় চেঞ্জ কর, কাবার থেকে নতুন কাপড় পরে নিবি। ইসরাত শান্ত গলায় কিছুটা বিরোধিতা করে বলল, আম্মা, এটা তো নতুন। নাজমিন বেগম কঠোর স্বরে বললেন, চেঞ্জ করতে বলছে মানে চেঞ্জ করবি। আমি তোমাকে আদেশ দিয়েছি, জিজ্ঞেস করিনি ইসরাত। ইসরাত হেভঙ্গিতে মাথা নাড়ালো। সন্তুষ্ট হয়ে নাজমিন বেগম কিচেনে চলে গেলেন। নাজমিন বেগম চলে যেতেই ওয়াশরুমের দরজা খুলে মাথা বের করলো নুসরাত। রুমে চারদিকে মাথা ঘুরিয়ে দেখলো নাজমিন বেগম আছে কিনা। ওয়াশরুমের দরজার সামনে দাঁড়িয়ে কুকু শব্দ বের করলো মুখ দিয়ে। নুসরাতে এরকম অদ্ভুত শব্দ বের করা দেখে ইসরাত মাথা গড়িয়ে ওয়াশরুমের দিকে তাকালো। ভুরু কুচকে জিজ্ঞেস করলো, কি হয়েছে? নুসরাত জিজ্ঞেস করলো, আম্মা চলে গিয়েছে? ইসরাত বলতে দেরি হয়েছে লাফ দিয়ে বিছানার উপর। নুসরাতের আসতে দেরি হয়নি। নুসরাতকে বিছানায় উঠে বসতে দেখে ইসরাত জিজ্ঞেস করলো, তুই গোসল করবি না নুসরাত? নুসরাত দুপাশে মাথা নাড়িয়ে বলল, না, এখন করব না। ইসরাত জিজ্ঞেস করলো, আবার তো কখন করবি? মেহমান তো প্রায় চলে এসেছে। নাক ছিটকে নুসরাত বলল, সন্ধ্যার সময় করব। আর এরা কিসের মেহমান? এদের আমি মেহমান মনে করি না। তুই একটু বেশি ইম্পর্টেন্স দিয়ে দিচ্ছিস না এদের। চিল ব্রো, চিল। এদের বেশি পাত্তা দিবি না। পাত্তা দিলে মাথা চড়ে বসবে। সো বি কেয়ারফুল। ইসরাত নুসরাতের কথা কোনো রূপ বিরোধিতা না করে বলল, আচ্ছা। কথা শেষ হওয়ার পর নিচে গাড়ি আসার শব্দ হলো। দুবো নিজেদের দিকে তাকিয়ে এমন ভাব করলো যেন ওরা কোনো মেহমান না। তারপর ঠাস করে বিছানায় শুয়ে সিলিং ফ্যানের দিকে তাকিয়ে থাকলো নুসরাত। আর ইসরাত মোবাইল স্ক্রল করতে লাগলো।